আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। এই অধ্যায় থেকে বেতন ও মজুরি পাঠ থেকে রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের এখানে একটি উদ্দীপক দেওয়া ছিল, এখানে বিবরণ, শাহিনের বেতন এবং রিপনের আনুষঙ্গিক তথ্য। শাহিনের তথ্য এবং রিপনের তথ্য দেওয়া ছিল। মূল বেতন শাহিনের ছিল 30,000 টাকা এবং রিপনের ছিল 24,000 টাকা। মহার্ঘ ভাতা মূল বেতনের 10%, ভারী ভাড়া ভাতা মূল বেতনের 40%, উৎসব ভাতা 15,000 টাকা এবং 12,000 টাকা। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা ও কর্মীর দান। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রভিডেন্ট ফান্ড নিয়ে। যদি তোমার প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা ও কর্মীর দান থাকে তাহলে এটা মোট উপার্জনের মধ্যে আসবে, আবার মোট কর্তনের মধ্যে আসবে। আর যদি প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান অথবা কোনো কিছুই বলা নাই, প্রভিডেন্ট ফান্ডে দান এই কথাটা উল্লেখ থাকে, তা শুধু কর্তনের মধ্যে আসবে। আমি আবারও বলছি, প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তা কথাটা উল্লেখ থাকে তাহলে এটা একবার মোট বেতনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, আবার মোট কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যদি তোমার প্রভিডেন্ট ফান্ডে দান অথবা প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান লেখা থাকে তা শুধু কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে কল্যাণ তহবিলে চাঁদা। এই যে যত প্রকার তহবিলে চাঁদা দেওয়া হয় তা সবকিছু আমাদের মোট কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হয়। আশা করি বুঝতে পেরেছো। অন্যান্য তথ্যের মধ্যে ছিল শাহিন 3 দিন ও রিপন 2 দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছেন। ঠিক আছে, শাহিন এবং রিপন তারা কি করেছে? শাহিন 3 দিন এবং রিপন 2 দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছেন, অর্থাৎ এই 2 দিন এবং 3 দিনের তাদেরকে বেতন দেওয়া হবে না। ঠিক আছে, এরকম ভাবে তারা কি করেছে? ছুটি কাটিয়েছে। যেহেতু এটা 1 মাসের অঙ্ক, ঠিক আছে, যেহেতু সে 1 মাসে সে মূল বেতন পায় কত? শাহিন পায় 30,000 টাকা আর রিপন পায় কত? 24,000 টাকা। এখন তাকে কি করবে? এই যে শাহিন 3 দিন অফিসে আসে নাই, রিপন 2 দিন আসে নাই, তার জন্য সে কি করবে না? 3 দিন অথবা 2 দিনের বেতন পাবে না। ঠিক আছে, এটা কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে বলেছে ক, বিনা বেতনে ছুটি বাবদ মোট কর্তনের পরিমাণ কত? এই যে বিনা বেতনে তারা দুইজনে ছুটি কাটিয়েছে, এখানে মোট কর্তনের পরিমাণ কত হবে? তারপরে খ নাম্বার চেয়েছে কর্মীদের মোট অর্জনের পরিমাণ নির্ণয় করো। মোট অর্জন মানে হচ্ছে মোট বেতন অথবা মোট উপার্জন। ঠিক আছে, এখন মূল বেতনকে বৃদ্ধি করে যে যে আইটেম সবগুলো আমাদের মোট উপার্জন অথবা মোট বেতনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, মূল বেতনকে যে যে আইটেম বৃদ্ধি করে সবগুলো আইটেম মোট অর্জন, মোট উপার্জন অথবা মোট বেতনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। গ নাম্বার চেয়েছে কর্মীদের মোট কর্তন ও নিট বেতনের পরিমাণ নির্ণয় করো। মোট কর্তন মানে হচ্ছে যে যে আইটেম মূল বেতনকে হ্রাস করবে, যে যে আইটেম মূল বেতনকে হ্রাস করবে সব হবে মূল কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর নিট বেতন মানে কি? মোট বেতন থেকে মোট কর্তন বাদ দিলে, মোট বেতন থেকে মোট কর্তন বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাকে বলা হয় নিট বেতন। আর দেরি না করে চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি। ক নাম্বার বলেছে বিনা বেতনে ছুটি বাবদ মোট কর্তন। তাহলে তুমি কলাম আঁকতে পারো। এই যে বিবরণ, টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, শাহিন ফার্স্ট অফ অল কে? এই যে শাহিনে 1 মাসে আমাদের বেতন পাই কত? 30,000 টাকা। 1 মাসে বেতন পাই কত? 30,000 টাকা। এখন 1 মাসে আমাদের কয় দিন? 30 দিন। এর জন্য 30 দ্বারা তুমি কি করবা? ভাগ করবা। এবং কয় দিন শাহিন কয় দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছে? 3 দিন। এই যে 3 দিন। তাহলে 30,000 টাকাকে 30 দ্বারা ভাগ দিলে এক দিনের বেতন আসবে 1,000 টাকা। একদিনে পাই 1,000 টাকা। এখন 3 দিন বাধা করেছে, এর মানে 3,000 টাকা সে কি পাবে না। ঠিক আছে, 3,000 টাকা সে কর্তন হবে। তারপরে আসো কি রিপন। ঠিক আছে, রিপনের মোট বেতন আমাদের ছিল কত? 24,000 টাকা। রিপনের মোট বেতন ছিল 24,000 টাকা। 30 দিন, যেহেতু 30 দ্বারা তুমি ভাগ দিবা। এবং কয়দিন ছুটি কাটিয়েছে? সে 2 দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের 24,000 টাকাকে 30 দ্বারা ভাগ দিলে আমাদের আনসার আসতেছে হচ্ছে 800 টাকা। 800 টাকা
একদিনের বেতন, একদিনের বেতন তার হচ্ছে 800 টাকা। এখন যেহেতু সে 2 দিন আসে নাই, এর জন্য 800 ইন্টু 2 অর্থাৎ 1600 টাকা। 1600 টাকা তার কি হবে, কর্তন হবে। ঠিক আছে, 1600 টাকা কি কর্তন হবে। তাহলে বিনা ছুটিতে মোট কর্তন অর্থাৎ 3000 টাকা হচ্ছে শাহিনের কর্তন হবে, আর রিপনের কর্তন হবে কত, 1600 টাকা। তাহলে দুইজনের মোট কর্তন হবে কত, 4600 টাকা। 4600 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো কর্মীদের মোট অর্জনের পরিমাণ নির্ণয় করে দেখে আসি। মোট অর্জন মানে হচ্ছে মোট উপার্জন অথবা মোট বেতন। ঠিক আছে, এটা কি হবে, মূল বেতনকে যে যে আইটেম বৃদ্ধি করে সবগুলো আইটেম এখানে অন্তর্ভুক্ত করতে হবে। মূল বেতনকে যা যা আইটেম বৃদ্ধি করে সবগুলো এখানে কি করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। মোট অর্জনের পরিমাণ নির্ণয়, এই যে মোট রিপনের জন্য, শাহিনের জন্য, এটা তুমি বিবরণের জন্য রাখতে পারো। বিবরণ শাহিন রিপন মোট। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট অফ অল তুমি কি লিখবা, মূল বেতন। ফার্স্ট অফ অল কি লিখবা, মূল বেতন। শাহিনের মূল বেতন ছিল কত, 30,000 টাকা। শাহিনের মূল বেতন ছিল 30,000 টাকা, রিপনের ছিল হচ্ছে 24,000 টাকা। তাহলে কত দাঁড়ালো, টোটাল বেতন দুইজনের কত দাঁড়ালো, 54,000 টাকা। এটার সাথে তোমার মহার্ঘ ভাতা যোগ করতে হবে। মহার্ঘ ভাতা তারা কি বলেছিল, মূল বেতনের 10%। এই যে মহার্ঘ ভাতাটা কি, যখন কোনো দ্রব্যের মূল্য অথবা জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, তখন যদি কর্মচারীদের এটা বিবেচনা করে নিয়োগকর্তা কোনো ভাতা প্রদান করে, তখন তাকে মহার্ঘ ভাতা বলা হয়। অর্থাৎ দৈনন্দিন জীবনের দ্রব্য এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে তার সাথে সাথে প্রতিষ্ঠান যদি কোনো ভাতা প্রদান করে শ্রমিকদের, তাহলে এটাকে মহার্ঘ ভাতা বলে। মহার্ঘ ভাতা মূল বেতনের 10%। ঠিক আছে, তাহলে মূল বেতন ছিল কত, 30,000-এর 10% কত, 3,000 টাকা। আর 24,000-এর 10% কত, 2,400 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এই যে 3,000 আর হচ্ছে তোমার 2,400, তাহলে 5,400 টাকা দাঁড়ালো মোট। তারপরে বাড়ি ভাড়া ভাতা, এই যে বাড়ি ভাড়া ভাতা, এটাও কিন্তু আমাদের মূল বেতনকে বৃদ্ধি করবে। প্রতিষ্ঠান কর্তৃক যেহেতু বাড়ি ভাড়া ভাতা শ্রমিকদের দেওয়া হয়, এই জন্য এই বাড়ি ভাড়া ভাতাও মূল বেতনকে বৃদ্ধি করবে। তাহলে এটা কি 40%। শাহিনের বাড়ি ভাড়া ভাতা কত পাবে, 40% মূল বেতনের। তাহলে 30,000 আমাদের মূল বেতন ছিল, মূল বেতনের 40%, তাহলে 12,000 টাকা। এই 24,000-এর 40% কত দাঁড়াবে, 9,600 টাকা। 9,600 টাকা। তাহলে আমাদের টোটাল দাঁড়ালো কত, টোটাল দাঁড়ালো হচ্ছে 21,600 টাকা। 21,600 টাকা। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো উৎসব ভাতা দেওয়া আছে 15,000, শাহিনকে দেওয়া হবে এবং দীপনকে দেওয়া হবে কত, 12,000 টাকা। তাহলে উৎসব ভাতা হতো, অর্থাৎ যেহেতু প্রতিষ্ঠান কর্তৃক শ্রমিকদের দেওয়া হবে, এই জন্য শ্রমিকদের বেতনকে বৃদ্ধি করবে। তাহলে উৎসব ভাতা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এই যে উৎসব ভাতা, উৎসব ভাতা শাহিনকে কত দেওয়া হবে, 15,000 টাকা। তাহলে শাহিনের বেতন বৃদ্ধি পাবে। আবার রিপনকে দেওয়া হবে 12,000 টাকা। তাহলে এখানে কত দাঁড়ালো, 27,000 টাকা। ঠিক আছে, টোটাল দাঁড়ালো কত, 27,000 টাকা। তারপরে একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা ও কর্মীর দান। এখানে নিয়োগকর্তা থাকার কারণে এটা একবার যোগ হবে, অর্থাৎ মোট বেতনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, আবার মোট কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, শুধুমাত্র নিয়োগকর্তা কথাটা উল্লেখ থাকার কারণে। যদি নিয়োগকর্তা কথা উল্লেখ না থাকতো, তাহলে শুধু কর্তনের মধ্যে আসতো। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ডে যখন নিয়োগকর্তার কথা উল্লেখ থাকবে, তখন একবার মোট বেতনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, আবার একবার মোট কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যখন নিয়োগকর্তা কথাটা উল্লেখ থাকবে না, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে দান অথবা প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, যেখানে নিয়োগকর্তার কথা উল্লেখ থাকবে না, তখন কি হবে, শুধু মোট কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। যেহেতু এখানে নিয়োগকর্তা উল্লেখ আছে, তাহলে অবশ্যই এখানে লিখতে হবে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, নিয়োগকর্তার দান। মূল বেতনের কত করবে, এই যে 10% করবে আর 10% করবে, দুটাই। হ্যাঁ, মূল বেতনের কত, 10%। মূল বেতন ছিল আমাদের কত, 30,000-এর 10% হচ্ছে 3,000 টাকা, আর 24,000-এর 10% হচ্ছে
400 টাকা। আর এখানে আমাদের টোটাল দাঁড়ালো হচ্ছে 5400 টাকা। এখন তুমি মূল বেতন, এই যে শাহিনের মোট বেতন কত দাঁড়াবে? মূল বেতন ছিল হচ্ছে 30,000 টাকা, তারপরে অন্যান্য সুবিধা সে পেয়েছে 3,000 টাকা পেয়েছে, 12,000 টাকা পেয়েছে, 15,000 টাকা পেয়েছে, 3,000 টাকা পেয়েছে। এইগুলো সবগুলোই মূল বেতনকে বৃদ্ধি করবে এবং মোট বেতন, শাহিনের মোট বেতন দাঁড়ালো 63,000 টাকা। আর রিপনের মোট বেতন দাঁড়ালো হচ্ছে সবগুলো আইটেম যোগ করলে 50,400। এখানে সবগুলো যোগ করতে পারো অথবা এই দুইটা যোগ করতে পারো, তাহলে আমাদের দাঁড়াবে 1,13,400। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, মোট বেতনকে যে যে আইটেম বৃদ্ধি করবে সবগুলো আইটেম যোগ হবে, অর্থাৎ মোট বেতনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই যে এখন শাহিনের মোট বেতন বৃদ্ধি হয়ে 63,000 হলো, রিপনের অন্যান্য সুবিধা মিলে মূল বেতন দাঁড়ালো কত? এই যে আমাদের 50,400। আর এখানে মোট দাঁড়ালো কত? দুইজনেরই মোট দাঁড়ালো হচ্ছে 1,13,400 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদের গ নাম্বার রিকোয়ারমেন্টটিতে চেয়েছিল কর্মীদের মোট কর্তন ও নিট বেতনের পরিমাণ নির্ণয় করো। চলো আর দেরি না করে আমরা গ নাম্বার সমাধানটি দেখে আসি। গ নাম্বারের 1 নাম্বার রিকোয়ারমেন্ট কি? মোট কর্তনের পরিমাণ, মোট কর্তনের পরিমাণ নির্ণয়। এটা লিখতে পারো বিবরণ শাহিন, রিপন, মোট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের মোট কর্তন মানে হচ্ছে যে যে আইটেম মূল বেতনকে হ্রাস করবে অর্থাৎ কমিয়ে দিবে তা মোট কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই যে ফার্স্ট অফ অল বিনা বেতনে ছুটি কাটিয়েছিল, এখানে মোট কর্তন হয়েছিল দুইজনের। ঠিক আছে, তাহলে লিখতে পারো বিনা বেতনে ছুটি, বিনা বেতনে ছুটি, বিনা বেতনে ছুটি। এটা আমরা কোন নাম্বারে বের করেছিলাম? শাহিনের জন্য বিনা বেতনে ছুটি কর্তন হয়েছিল, অর্থাৎ শাহিনের জন্য সে, এই যে শাহিন বিনা বেতনে 3 দিন বন্ধ করেছিল, এই জন্য তার কর্তন হয়েছিল 3,000 টাকা। রিপনের কর্তন হয়েছিল কত? 1,600 টাকা। এই দুইজনের টোটাল কর্তন হয়েছিল 4,600 টাকা। তারপরে এই যে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, এটা আসবে এখন প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, অর্থাৎ যখনই নিয়োগ করতে কর্মীর দান থাকবে তখন একবার মোট বেতনে অন্তর্ভুক্ত হবে, আবার মোট কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, প্রভিডেন্ট ফান্ডে এখানে কিন্তু নিয়োগকর্তা, এই যে নিয়োগকর্তা ও কর্মীর দান, ঠিক আছে, এখানে নিয়োগকর্তা ও কর্মীর দান কর্তনের মধ্যে সর্বদা নিয়োগকর্তা ও প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তা এবং কর্মী উভয় দান করে তাহলে অবশ্যই কর্তনের মধ্যে 2 গুণ হবে। ঠিক আছে, এই যে পার্সেন্টেজ করার পরে 2 গুণ হবে, অর্থাৎ আমাদের 30,000 মূল বেতনকে 10% করার পরে 3,000 হয়েছিল। এই 3,000 কে তুমি কি করবা? কর্মী ও নিয়োগকর্তা দুইজন থেকে 2 দা গুণ করবা। আবার হচ্ছে এটা, এই যে রিপনের ছিল 24,000 টাকা, 24,000 টাকাকে তুমি 10% করে 2,400 টাকা, যেহেতু নিয়োগকর্তা ও কর্মীর দান এর জন্য তুমি কি করবা? 4800 করবা, দ্বিগুণ করবা, তাহলে টোটাল হলো। তারপরে কল্যাণ তহবিলে দান, কল্যাণ তহবিলে 2% ছিল, এই যে 2% 600, আবার মূল বেতনের 24,000 2%, টোটাল হলো 1,080 টাকা। তাহলে মোট করে দিলা, এটা হয়ে গেল আমাদের কি? টোটাল কর্তন। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কি চেয়েছিল? মূল নিট বেতন। এই যে নিট বেতন, নিট বেতনের সূত্রটা হচ্ছে তোমার, নিট বেতনের সূত্রটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল হচ্ছে মোট বেতন। ঠিক আছে, এই যে মোট বেতন নির্ণয় করি, তখন আমরা মোট বেতন আমরা শাহিনের জন্য পেয়েছিলাম 63,000 টাকা, রিপনের জন্য পেয়েছিলাম 50,400 টাকা, মোট পেয়েছিলাম 1,13,400 টাকা। তখন আমরা কি করব? মোট বেতন থেকে মোট কর্তন, এই যে আমরা এইমাত্র বের করলাম, এইগুলো আমরা ধারাবাহিকভাবে বাদ দিব। তাহলে আমাদের 63 থেকে 9,600 বাদ দিলে 53,400 টাকা, এখানে 43,520 টাকা, এখানে 96,920 টাকা। এটা হচ্ছে আমাদের নিট বেতন, অর্থাৎ মোট বেতন থেকে আমাদের মোট কর্তন বাদ দিলে আমাদের নিট বেতন পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে সবচেয়ে বোঝার বিষয় হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা ও কর্মীর দান যদি হয় তাহলে আমাদের মোট উপার্জনের মধ্যে শুধু পার্সেন্ট করে দিলেই হলো। মানে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, এটা আমাদের মোট উপার্জনের মধ্যে শুধু একজনেরটা আসবে, অর্থাৎ শুধু পার্সেন্ট করলেই হয়ে যাবে। ঠিক আছে, আর যখনই আমরা কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত করব তখন নিয়োগকর্তা প্লাস কর্মী দুইজনের
যেহেতু আমরা বাদ দিতে হবে, এই জন্য এই যে টোটাল ফল অর্থাৎ 30,000-এর 10% হচ্ছে 3,000, আর 24,000-এর 10% হচ্ছে 2400। এই দুইটাকে আমরা দ্বিগুণ করতে হবে। কেন দ্বিগুণ করতে হবে? যেহেতু নিয়োগকর্তা এবং কর্মী উভয়জনের কর্তন করতে হবে, এই জন্য কর্তনের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে। আর টোটাল উপার্জনের মধ্যে যেহেতু কর্মীটা আসবে না, কর্মী দান করলে তো আসবে না, ঠিক আছে, যেহেতু আমাদের নিয়োগকর্তা দান করেছে, এটা কর্মীর জন্য একটা আয়, এর জন্য তখন অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তখন শুধু পার্সেন্টেজ করলে যে ফলটা আসবে তাই অন্তর্ভুক্ত হবে। আর যখনই আমরা নিয়োগকর্তা ও কর্মীর দান থাকবে এবং কর্তনের মধ্যে দেখাবো, তখন মোট ফলকে আমরা 2 দ্বারা গুণ করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।